দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। প্রতি পর্বেই আমাদের একজন বিশেষজ্ঞ অতিথি থাকেন। দর্শক, আজকে যিনি অতিথি রয়েছেন তিনি মূলত আলোচনা করবেন যে বিষয়গুলো নিয়ে, তার বিস্তারিত একটু জানিয়ে নিতে চাই। প্রথমেই জলবায়ু পরিবর্তন, নগর পরিকল্পনা, বন্যা, জলাবদ্ধতা, তাপদাহ কিংবা বাসযোগ্য শহর, এই বিষয়গুলো এখন আর শুধু পরিবেশের আলোচনায় সীমাবদ্ধ নয়। এগুলো অর্থনীতি, উন্নয়ন, অবকাঠামো এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নেও পরিণত হয়েছে। আজকের অতিথি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নগর পরিকল্পনাবিদ ও জলবায়ু অভিযোজন বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে তিনি নগর ও গ্রামীণ পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো পরিকল্পনা এবং আরবান রেজিলিয়েন্স নিয়ে দেশ বিদেশে কাজ করছেন। বাংলাদেশে তিনি IUCN বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং USAID এর অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের চিফ অফ পার্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশেই। বর্তমানে তিনি জার্মানির হাইড্রোপ্ল্যান ইঞ্জিনিয়ার্স এর ইন্টারন্যাশনাল টিম লিডার এবং নেদারল্যান্ডস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেসের প্রিন্সিপাল অ্যাডাপটিভ প্ল্যানিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি CNRS বাংলাদেশের উপদেষ্টা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের খণ্ডকালীন সহকারী অধ্যাপক এবং একই সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP এর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ, ঢাকা শহর, জলবায়ু সংকট এবং পরিকল্পিত উন্নয়ন নিয়ে কথা বলতে আজকের দ্য হট সিটে শেখ মোহাম্মদ মেহেদী হাসান। শেখ মোহাম্মদ মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নগর পরিকল্পনাবিদ ও সহসভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP-তে দায়িত্ব পালন করছেন। ইন্ট্রোতেই আমরা আপনার বড় কর্মক্ষেত্রের জায়গা নিয়ে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ। কিন্তু যে বিষয়টিতে আমরা প্রথমেই যেতে চাই, বাংলাদেশকে আমরা দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে শুনে আসছি, আন্তর্জাতিকভাবেও এর স্বীকৃতি রয়েছে। আপনি কি মনে করেন যে জলবায়ু যে পরিবর্তন এখন আর ভবিষ্যতের সংকট নয়, এটি ইতিমধ্যেই বাংলাদেশের অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব সংকটে পরিণত হয়েছে? ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের সংকটটি প্রতি মুহূর্তের, প্রতিদিনের এবং অবশ্যই ভবিষ্যতের। এবং বর্তমান থেকে যদি আমরা এই কর্মযজ্ঞ শুরু করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতের প্রস্তুতি যেমন আমরা নিতে পারবো না, একইভাবে প্রতি মুহূর্তে এবং প্রতিদিনের যে অভিঘাতগুলো আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে অলরেডি প্রতিফলিত হচ্ছে, সেগুলো মোকাবেলা করতে পারবো না। বিষয়টি এখন আমাদের নানামুখী প্রভাব ইতিমধ্যেই পড়েছে। এটা পরিবেশগত বিষয়টি যেমন আছে, এটার প্রভাব কিন্তু অর্থনীতির উপরে পড়ছে। অর্থনীতির জন্য আমাদের বড় ধরনের একটা চ্যালেঞ্জ, কৃষি ব্যবস্থার উপরে একটা চ্যালেঞ্জ, ফুড সিকিউরিটি উপরে বড় ধরনের অভিঘাত শুরু হয়েছে। পানি ব্যবস্থাপনা, অবকাঠামো ব্যবস্থাপনা, ভবিষ্যতের নগরায়ন, শিল্পায়ন, সামগ্রিক উন্নয়ন, এইটা আমাদের এই জলবায়ু পরিবর্তন কর্তৃক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং ভবিষ্যতে আরও বেশি হবে। বৈজ্ঞানিকভাবে যে তথ্য উপাত্ত আমরা দেখেছি, জেনেছি, আমাদের ভবিষ্যতে ক্লাইমেট চেঞ্জ এর কারণে আমাদের নানামুখী দুর্যোগগুলো, এটার ফ্রিকোয়েন্সি এবং ইন্টেন্সিটি ভবিষ্যতে বাড়তে থাকবে। সুতরাং এখনই এই মুহূর্ত থেকেই আমাদের জাতীয় উন্নয়ন যে পরিকল্পনা আছে, জাতীয় উন্নয়নের যে আমাদের ভিশন আছে, কর্মসূচি আছে, প্রত্যেকটি পর্যায়ে আমাদের জলবায়ু পরিবর্তনজনিত যে ঝুঁকিগুলো আছে সেইগুলো নিরূপণ করে সেটা মাথায় নিয়ে, সেটাকে বিবেচনায় নিয়েই আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে, যার কোনো বিকল্প নাই। অনেকেই বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট জলবায়ু পরিবর্তন, আবার কেউ কেউ বলেন যে সবচেয়ে বড় সংকট আসলে অপরিকল্পিত উন্নয়ন। আপনি কোনটির সঙ্গে বেশি একমত? জলবায়ু পরিবর্তন তো সংকট বটেই, কিন্তু জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে যে প্রভাবগুলো পড়ছে, যেখানে প্রভাবগুলো পড়ছে, স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশে যদি অপরিকল্পিত উন্নয়ন হয়, নগরায়ন হয়, শিল্পায়ন হয়, অবকাঠামো হয়, এই অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়নের কারণেও কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। এই পয়েন্টটা আমি বলতে চাই। আমাদের অপরিকল্পিত উন্নয়নের কারণে জলবায়ু পরিবর্তন হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটার যে ইম্প্যাক্ট, সেটা আরও বেশি কমপ্লেক্স হয়, ভোগান্তি আরও অনেক বেশি হয়, দুর্যোগের তীব্রতা অনেক বেশি
বেড়ে যায় যদি আমার উন্নয়নটা অপরিকল্পিতভাবে হয়। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে যে ইম্প্যাক্টগুলো পড়ে আমাদের যে তাপমাত্রা বাড়ছে, তারপর অতিবৃষ্টি হচ্ছে, সেটার কারণে যে আমাদের ইম্প্যাক্টগুলো পড়ছে প্রতিনিয়ত, সেই ইম্প্যাক্টগুলো কিন্তু আমার বিদ্যমান যে সিস্টেম আছে সেই সিস্টেম যদি পরিকল্পিতভাবে না হয়, সিস্টেম বলতে বোঝাচ্ছি আমি আমার পরিবহন ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার, হাউজিং, অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো যদি পরিকল্পিতভাবে না করা হয়, তাহলে আমাদের যে ভোগান্তি দুর্ভোগে চলে যায় এবং এইটা ভবিষ্যতে আরও বাড়তে থাকবে। সাম্প্রতিক সময়ে দেখেছেন বা এর আগেও আমরা বর্ষার সময় দেখেছি যে বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাত হলেই শহরগুলো, বড় বড় শহরগুলো, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, এই শহরগুলোতে বেশিরভাগ অঞ্চল পানির নিচে চলে যায় এবং নগর জীবন একটা মানে আমরা এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে স্বাভাবিকভাবে মানুষ আসলে তার জীবনযাপন করতে পারে না। এটা কি কারণে মনে হয়? এই অপরিকল্পিত নগরায়নের ফলেই কি আমরা এই দুর্ভোগের শিকার হয়েছি? একই রকম বৃষ্টিপাত যদি অন্য কোনো জায়গায় হতো, যেখানে হচ্ছে আপনার নগরায়ন, অবকাঠামো উন্নয়নগুলো পরিকল্পিত, তাহলে কিন্তু এই ভোগান্তিটা হতো না। দেখেন, ঢাকায় আমাদের যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই পরিমাণ বৃষ্টিপাত তো আগেও হয়েছে, এবং আমাদের ঢাকা শহর সহ অন্যান্য শহরগুলো অপরিকল্পিতভাবে গড়ে তোলার কারণে আমাদের এই জলাবদ্ধতা এবং যে জনভোগান্তি এটা বেড়েছে। মূল কারণ কি? আমরা হচ্ছে যে জলাবদ্ধতা হয় মূলত বৃষ্টির পানি যদি আসে, আমরা যদি সেই জায়গাটাই ফোকাস করি, দুইটা ঘটনা ঘটে। বৃষ্টি হওয়ার পরে পানি যখন মাটিতে আসে, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন হয়, আর একটা হচ্ছে রান অফ হয়ে গড়িয়ে চলে যায়। তো আমাদের ইনফিল্ট্রেশন সেটা মূলত হচ্ছে যে মাটি পানি শোষণ করে এবং ভূগর্ভস্থ পানির স্তরের সাথে সেটা কানেক্ট হয়ে যায়। তো আমাদের উন্মুক্ত যে এলাকাগুলো ছিল আগে, উন্মুক্ত এলাকা বলতে আমি যদি বলি আমাদের যে জলাশয়গুলো বা আমাদের খোলা মাঠ, পার্ক বা যে সবুজ এলাকাগুলো ছিল, পার্ক ছিল, সেইগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে ঢাকা শহরের উপরেই একটা গবেষণা করেছিলাম 1995 সাল থেকে 2023 সাল পর্যন্ত। এটার যে বিবর্তন, এটা ফোকাস ছিল হচ্ছে আপনার গ্রিন এবং ব্লু স্পেস, মানে আমাদের জলাভূমি এবং যে ওপেন পার্ক, খেলার মাঠ, এগুলোর উপরে একটা অ্যাসেসমেন্ট করেছিলাম। আমরা দেখেছি আমাদের যে ফাইন্ডিংস এসেছে 95 সালে আমাদের 20 ভাগের অধিক এলাকা ছিল জলাভূমি। এটা হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাউন্ডারি, এই এলাকার উপরে আমরা গবেষণাটি করেছিলাম, যেটি 2023 সালে এসে 3 ভাগের নিচে নেমে এসেছে। এবং আমাদের সবুজ ভূমি ছিল হচ্ছে আপনার 20 ভাগের অধিক, এটা 7 ভাগে নেমে এসেছে। তার মানে 95 সালেও কিন্তু আমাদের শহরে 40 ভাগের বেশি এলাকা ছিল যেখানে আপনার জলাভূমি ছিল, সবুজ এলাকা ছিল, যেটা 2023 সালে এসে আমরা 10 ভাগের নিচে নামিয়ে এনেছি। তার মানে এখন বৃষ্টিপাত হলে পানি যে মাটি যে শোষণ করবে, সেই জায়গাগুলো দেখেন কি পরিমাণ কমে গিয়েছে, এবং ওই জায়গাটাতে আমরা কনক্রিট দিয়ে ভরে ফেলেছি। আমাদের অনেক বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানগুলো দেখবেন যে আমাদের যে পানি যেখানে যে দাঁড়াতো, ফ্লাড ফ্লো বা রিটেনশন এরিয়া, সেই জায়গাগুলো বালি ফেলে ভরাট করে আমরা বেসরকারি আবাসিক এলাকা, এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পও কিন্তু আমরা সেভাবে গড়ে তুলেছি, এবং এই জায়গাটাকে আমরা ইগনোর করেছি ভুল করে আমরা, এবং প্রভাবশালী মহলের কারণে আমরা পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনাগুলো ভায়োলেট করে আমরা এই সারফেসটাকে আমরা তথাকথিত পাকা, মানে আমরা আমাদের চৈতন্যের ভিতরে উন্নয়ন মানেই পাকা, ইট বালি সুরকি না হলে উন্নয়ন হয় না, সেই তত্ত্ব দিয়ে কিন্তু আমরা শহরগুলোকে ধ্বংস করে ফেলেছি। তা আমরাই আমাদেরকে ডুবিয়ে দিচ্ছি আর কি। জি। এবং ঢাকা শহরের সেন্ট্রাল ঢাকাতে যদি হাতির ঝিল একটা জলাধার রয়েছে এখানে বড়, আর আপনি যদি মিরপুরে ওইদিকে চিড়িয়াখানার জায়গাটাই বলেন এবং উত্তরার দিকে কিছু, এছাড়া তো মোটামুটি সব জলাধারগুলোই আমরা একদম মানে সেখানে স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলেছি। আপনাদের গবেষণায় কি এরকম কোনো পেয়েছেন যে ঢাকা শহরে কি পরিমাণ খাল ছিল এবং সেই খালগুলো কিভাবে হারিয়ে গেছে? অনেকগুলো সরকারের সময় দেখেছি উদ্যোগ নিতে যে খাল উদ্ধারের অভিযান, তারপরে আবার হয়তো টেলিভিশনের ক্যামেরায় কিছুদিন দেখানো হয়, তারপর আবার হারিয়ে যায় কেন? হ্যাঁ, মানে আপনি যেটা বলছিলেন যে রিটেনশন এলাকাগুলো ধ্বংস হয়েছে, এবং রিটেনশন এলাকা পুনরুদ্ধারের জন্য কিন্তু আমাদের ডিটেইলড প্ল্যানে প্রস্তাবনা দেওয়া আছে। নাম্বার 2 হচ্ছে খালগুলোও কিন্তু আপনার প্রাকৃতিক জলাধার হিসেবে তাদের একটা রোল আছে, যদিও তারা রান অফের মাধ্যমে ড্রেনের পানি খালে যায়, খালের পানি নদীতে যায়, তাদের রান অফের মূল ফাংশন হলেও তারাও কিন্তু রিটেনশনের একটা ভালো রোল প্লে করে। কারণ আপনার যদি যে তলদেশ সেটা যদি পার্কুলেশন হয়, ইনফিল্ট্রেশন, তারাও সেটার মাধ্যমে কিন্তু গড়িয়ে যায়।
আমাদের যেটা আমরা জানতাম, এটা আপনাদের কাছে সবার কাছে পাবলিক তথ্য, যে ঢাকা ওয়াসার যে ড্রেনেজ মাস্টার প্ল্যান ছিল, একসময় ঢাকা শহরে 56টি ক্যানেল ছিল। তা ঢাকা ওয়াসা থেকে যখন সিটি কর্পোরেশনের কাছে ন্যস্ত করা হলো, তখন ড্রেনের সংখ্যা 26টি বা 30টির কাছাকাছি একটা ক্যানেল কিন্তু হস্তান্তর করা হয়েছিল। এখন খুঁজতে গেলে সেগুলোও কিন্তু পাওয়া যাবে। তার মানে আমরা এই প্রথমত হচ্ছে আমরা রিটেনশনের জায়গা বা ইনফিল্ট্রেশনের জায়গাগুলো আমরা পাকা, তথাকথিত পাকা বলে সারফেসটা কনক্রিটায়ন করে ফেলেছি। আর রান অফের জন্য যে জায়গাগুলো ছিল, ড্রেন থেকে ক্যানেল হয়ে নদীতে যাবে, সেটার ক্যাপাসিটিও সিগনিফিকেন্টলি কমিয়ে ফেলেছি। এবং এখন যেগুলো আছে সেগুলো দেখবেন যে আমাদের ক্যানেলের যে জায়গা অ্যালাইনমেন্ট, মৌজা ম্যাপে যেভাবে ক্যানেলের জমি আছে, সেই জমিগুলোতেও কিন্তু দেখবেন যে অবৈধভাবে এনক্রচমেন্ট করে নানান ধরনের স্থাপনাগুলো গড়ে উঠেছে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই ক্যানেলগুলো বা উন্মুক্ত জলাশয়গুলোতে নানান ধরনের ময়লা আবর্জনা ফেলে, প্লাস্টিক দিয়ে ভরে আমরা এটাকে প্রবাহমান পর্যায়ে রাখতে পারি না। এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আমরা তো সাম্প্রতিক দেখেছি যে কল্যাণপুরে একটি খাল পরিষ্কার করতে গিয়ে সিটি কর্পোরেশন যে যন্ত্র ব্যবহার করেছেন, সেখানে আস্ত খাট পাওয়া গেছে, আস্ত তোষক পাওয়া গেছে, জাজিম পাওয়া গেছে, বালিশ এবং আরও প্লাস্টিক দ্রব্য, অন্যান্য সামগ্রী। তো আমরা যদি জনগণ সচেতন না হই, সিটি কর্পোরেশনের এই অল্প জনবল দিয়ে কিভাবে রক্ষা পাবে, যেইটুকুই আছে আমাদের? আমি আসলে জনগণের উপরে দায় চাপাতে চাই না। এটা প্রাথমিকভাবে সিটি কর্পোরেশনের ব্যর্থতা। সিটি কর্পোরেশনের আবর্জনা ব্যবস্থাপনার সাথে যদি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করা যেত, অনেক শহরে আছে, বা আপনি রাজশাহী শহরের কথা যদি চিন্তা করেন, এটা ঢাকার চাইতে তুলনামূলক আধুনিক শহরের মানদণ্ডে হয়তো পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজশাহী ইজ ডুইং ভেরি গুড। এবং অন্যান্য শহর দেশের আশেপাশে আমাদের দক্ষিণ এশিয়ার অনেক শহরেও কিন্তু ভালো ব্যবস্থাপনা আছে। তো আমরা সেই ব্যবস্থাপনার আলোকে ঢাকা শহরের আবর্জনা ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। সিটি কর্পোরেশন যখন তৈরি করা হয়, আপনি ইতিহাস পড়ে দেখবেন যে পৌর এলাকা, মিউনিসিপ্যালিটি, এটার মূল কাজই হচ্ছে দুইটা: আবর্জনা ব্যবস্থাপনা করা আর হচ্ছে আপনার পয় নিষ্কাশন করা। এই দুইটা কাজ করার জন্যই কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। তো এইটা শত শত বছর ধরে আমরা জানি যে এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। যে দুইটা কাজ করার জন্য এদের তৈরি করা হয়েছিল, সেই দুইটা কাজ করতেই তারা ব্যর্থ। আপনার দৃষ্টিতে ঢাকা শহরের আসলে সবচেয়ে বড় সমস্যা কি? জনসংখ্যা, দুর্বল পরিকল্পনা, নাকি দুর্বল শাসন ব্যবস্থা? জনসংখ্যাটাকে আমি কখনোই চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই না। এটা আসলে একটা সম্পদ। আর পরিকল্পনার জায়গাটায় পরিকল্পনা যথেষ্ট হয়েছে। ঢাকা শহর কেন্দ্রিক যদি আমি চিন্তা করি, হয়তো কিছু দুর্বলতা আছে, সেখানে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কিন্তু মূল সংকট হচ্ছে আমাদের ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা। আচ্ছা, এই ব্যবস্থাপনাগত দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অনেকেই কথিত আছে যে আমাদের প্ল্যান আছে, ইমপ্লিমেন্টেশন হয় না। ইমপ্লিমেন্টেশন না হওয়ার বড় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, এবং তারপরের কারণ হচ্ছে প্ল্যানগুলো তো দুইভাবে বাস্তবায়ন হয়। কোনো একটা শহরের মাস্টার প্ল্যান যদি আমরা চিন্তা করি, ঢাকার প্রেক্ষাপট দিয়ে আলোচনা করলে সুবিধা হবে। ডিটেইলি প্ল্যান তৈরি করেছে রাজুক। এই প্ল্যানটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু রাজুকের একার নয়। এখানে ঢাকা শহরে 55-56টার মতো পাবলিক এজেন্সি আছে, বিভিন্ন রকম অবকাঠামো, নাগরিক পরিষেবা প্রদান করে থাকে। তো শহরের পরিকল্পনার মধ্যে সমন্বিত সব কিছু মিলিয়েই তো পরিকল্পনা হয়। তো রাজুক একটা অংশ বাস্তবায়ন করবে, সিটি কর্পোরেশন সহ তারপরে আমাদের আরও অন্যান্য যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে, তাদেরও কিন্তু অধিক্ষেত্র আছে, বাস্তবায়ন করার অধিক্ষেত্র আছে। কিন্তু রাজুক বাদে অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করছে না, এমনকি রাজুকও করছে না। সেটা তারপর রাজুক এই প্ল্যানটা ফলো করে, কিন্তু অন্য প্রতিষ্ঠান এই পরিকল্পনা পড়েও না, দেখেও না, এবং এই পরিকল্পনা অনুযায়ী কোনো প্রকল্পও নেয় না। এটার মূল কারণ হচ্ছে সরকারি খাতে যে অর্থ বরাদ্দ হয়, যে প্রক্রিয়া আমরা জানি যে বিভিন্ন ফেজ বাই ফেজ আলটিমেটলি এটা পরিকল্পনা মন্ত্রী অথবা একনেক হচ্ছে প্রকল্প অনুমোদন করেন। এই প্রক্রিয়ায় কিন্তু কোথাও কোনো বাধ্যবাধকতা নাই যে উদ্যোগকারী সংস্থা ওই এলাকার মাস্টার প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো প্রকল্প নিচ্ছেন কি নিচ্ছেন না। এটা কিন্তু সরকারিভাবে এটার কোনো বাধ্যবাধকতা নাই। না থাকার কারণেই দেখেন ঢাকা শহরে অনেক বড় বড় প্রকল্প হয়েছে, কখনোই উদ্যোগকারী সংস্থা ঢাকা রাজুকের যে প্ল্যান, এই প্ল্যানের সাথে যাচাই বাছাই করে কোনো প্রকল্প নেয় নাই। এমনকি রাজুকের কোনো মতামত নেওয়া হয় না। তাহলে তো মানে, এবং আমরা এটাও দেখেছি যারা সেবা দিবে সেই সংস্থাগুলোর একে অপরের সাথে তাদের এটা একটা বড় দুর্বল জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ভূমি ব্যবহার যে নিয়ন্ত্রণ।
যেমন হচ্ছে যে আমাদের ঢাকার আশেপাশে যে ফ্লাড ফ্লো জোনগুলো ছিল, রিটেনশন এলাকাগুলো ছিল, সেগুলো বালি ফেলে ফেলে ভরাট করে আবাসিক এলাকা হয়ে গেছে। আমরা সবাই জানি তাদের নাম, এটা পত্রপত্রিকায় আমরা সবাই জানি। এই যে বালি ফেলে ভরাট করে প্রাকৃতিক একটা সিস্টেম নষ্ট করে এখানে তথাকথিত উন্নয়ন হলো, এটার কারণেও কিন্তু আপনার প্ল্যানটা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে রাজুকের প্ল্যান না নিয়েও ঢাকা শহরে প্রায় ৮০ থেকে ৮২ ভাগ ভবন হয়ে গেছে, এবং বাকি যে ১৮ থেকে ২০ ভাগ ভবন রাজুকের অনুমোদন নিয়ে করেছে, সেখানেও একটা বড় অংশ একরকম প্ল্যান করে, বাস্তবায়ন করে আরেক রকম। রাজুকের অনুমোদন নেওয়া প্ল্যান একরকম, বাস্তবায়ন করে অন্যরকম পরিকল্পনায়। আমি একটা তদন্ত কমিটির মেম্বার ছিলাম, মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল গুলশান বনানী এলাকায় 15টি হাইরাইজ বিল্ডিং তদন্ত করার জন্য। আমরা দেখেছি ওই 15টা বিল্ডিং, কোনো বিল্ডিংই অনুমোদিত প্ল্যান অনুযায়ী করেন নাই, এবং তারা ভায়োলেট করেছে। এটা নন রেস্ট্রিক্টেড ফ্লোর এরিয়া রেশিও বিবেচনায় নিয়ে তারা ভায়োলেট করেছে। এবং গুলশান বনানীর মধ্যে একটা জায়গায় আপনি যদি একটা ফ্লোর করতে পারেন, একটা ফ্লোরের দামই আপনার 30, 35, 40 কোটি টাকা। ওখানে যদি আপনি 14 তলার অনুমোদন নিয়ে আপনি 25 তলা করেন, কত কোটি টাকার বাণিজ্য করলেন? সেখান থেকে খুব অল্প একটা অংশ উৎকোচ দিলেই কিন্তু আপনার সরকারি সিস্টেমের রাজুক সহ যারা আছে তারা কিন্তু অনুমোদন দিয়ে দিচ্ছে, বা একটা আন্ডার টেবিল একটা যোগ সাজসের মাধ্যমে তারা এটা করে ফেলেছে। এখন যখন একটা ভবন আপনার 14 তলা, 15 তলা বা 18 তলা অনুমোদন নিয়ে 20 তলা, 25 তলা, 30 তলা করে ফেলছেন, সেগুলো আপনি না পারছেন ভাঙতে, না পারছেন হচ্ছে সেগুলোকে আবার সিস্টেমের ভিতরে নিয়ে আসতে। এরকমও কিন্তু অনেক, যেগুলো অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, হয়তো কোনো রাজনৈতিক নেতা বা সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তিরাই তো গুলশান বনানীতে আপনার 20 তলা, 30 তলা ভবন করতে পারেন। ওখানে 20 তলা, 30 তলা ভবন করার সক্ষমতা কার আছে? যারা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারাই এই কাজগুলো করেছেন। তার মানে আমার সংস্থা রয়েছে, আমার আইন রয়েছে, আমার পরিকল্পনা রয়েছে, কিন্তু কোনো কিছুরই ঠিকমতো এক্সিকিউশনটি নেই। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আরেকটি প্রশ্ন করেই নিতে চাই। বাংলাদেশ উন্নয়ন যে প্রকল্প, এর সংখ্যা অনেক, কিন্তু সেই সাথে আসলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে কিনা? ধরুন আমরা ফ্লাইওভার বানিয়েছি, এক্সপ্রেসওয়ে বানিয়েছি, মেট্রো রেল বানিয়েছি, কিন্তু এই যে অপরিকল্পিত শহর, এই অপরিকল্পিত শহরে এটা কি প্রয়োজনীয় উন্নয়ন নাকি বিচ্ছিন্ন উন্নয়নের উদাহরণ? এটার প্রয়োজন রয়েছে। আমি যে কারণে বললাম, দেখেন একটা এমআরটি লাইন করার কারণেও দেখেন উত্তরা থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত বিরাট একটা মানুষ কিন্তু আসা যাওয়া করছে। আমি নিজেও ব্যবহার করি, এবং এটা কিন্তু শহরের পরিবহন ব্যবস্থাপনার একটা ইতিবাচক ইম্প্যাক্ট পড়েছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, আমাদের শহরের যে সমন্বিত পরিকল্পনা, সেই সমন্বিত পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে কিনা, এবং এটার সাথে আমাদের যে ভূমি ব্যবহার, এটার সাথে যে পানি ব্যবস্থাপনা, এটার সাথে যে হাউজিং, এই প্রত্যেকটা বিষয় ইন্টিগ্রেশন করে পরিকল্পনা মাফিক কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে না। আপনি যদি নতুন করে ঢাকা শহরের পরিকল্পনা করার সুযোগ পান বা কোনোভাবে দেয়া হয়, আমরা আক্ষরিক অর্থেই ধরে নিচ্ছি, প্রথম কোন 3টি বিষয় আপনি পরিবর্তন করতে চান? প্রথমত একটা জিনিস জাতীয়ভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে যে ঢাকার ভেতরের সমস্যা সমাধান করতে হলে দেশব্যাপী চিন্তা করতে হবে। এই কৌশলটা একেবারেই টপ পলিটিক্যাল লিডারশিপের জায়গা থেকে আসতে হবে। সেটা যে আমার সারা দেশ, আমার 1,47,000 বর্গ কিলোমিটার আমার জায়গা, আমার এই ছোট্ট জায়গায় আমার বর্তমান লোক সংখ্যা প্রায় 20 কোটির কাছাকাছি। তা আমি যদি 2050 সাল নাগাদ একটু দেখেন বর্তমানে আমাদের যে টোটাল জমি, তার 60 ভাগ হচ্ছে কৃষি জমি, 12 ভাগ হচ্ছে বনাঞ্চল, এবং শুষ্ক মৌসুমে 20 ভাগ হচ্ছে আপনার জলাশয়। তাহলে 92 ভাগ এলাকাকে আমি টাচ করতে পারছি না, কারণ 2050 সাল নাগাদ আমার আরও 5 কোটি লোক সংখ্যা যোগ হবে। তাহলে যদি আমি কৃষি জমিতে হাত দিই, ফুড সিকিউরিটির উপরে ইম্প্যাক্ট পড়বে। আবার জলাভূমি কোনোভাবেই, বনভূমি কোনোভাবে আমি কমাতে পারবো না। আমার ইকোলজিক্যাল ইমব্যালেন্স অলরেডি, আমরা সেই পরিস্থিতির ভিতরে আছি। তাহলে আমি অতিরিক্ত এই 5 কোটি লোক সংখ্যা আমি কোথায় সংস্থান করব? এবং আমাদের অর্থনীতির আকার বর্তমানে যেটা আছে, আমাদের প্রক্ষেপণ হচ্ছে, সরকার চাচ্ছে 2034 সাল নাগাদ 1 ট্রিলিয়নের অর্থনীতি হবে, বর্তমান থেকে দ্বিগুণেরও বেশি, এবং 50 সাল নাগাদ প্রক্ষেপণ আছে 7 থেকে 8 গুণ বাড়বে অর্থনীতির আকার। অর্থনীতির আকার যদি 7 থেকে 8 গুণ বাড়ে, অতিরিক্ত 5 কোটি যদি জনসংখ্যা হয়, তাহলে আমি 2050 সাল নাগাদ যদি চিন্তা করি ঢাকা শহরে আসলে আমি কত লোক রাখবো? এই পরিকল্পনা জাতীয় পরিকল্পনা, যে আসলে আমার অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিকেন্দ্রীকরণ করা,
অর্থনৈতিক কর্মকাণ্ডে বিকেন্দ্রীকরণ হলেই নগরায়নটা অটোমেটিক্যালি বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, কারণ চাকরি যেখানে মানুষ সেখানে যায়, চাকরি যেখানে মানুষ সেখানে থাকবে, এবং সেখানে থাকলেই আপনার স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা সব কিছু বিষয় কিন্তু পরিষেবাগুলো গড়ে উঠবে। এইটা হচ্ছে প্রথমে ঠিক করতে হবে যে আমি ঢাকা শহরে কত লোক রাখতে চাই, এবং আমি এই লোকগুলো যদি অন্য জায়গায় নিতে চাই তাহলে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে আমি সাজাতে পারি, যেটা হচ্ছে আপনার ইকোনমিক পরিকল্পনা, অর্থনৈতিক পরিকল্পনা এবং স্পেশাল প্ল্যানিং, স্থানিক পরিকল্পনা, দুইটা হ্যান্ড ইন হ্যান্ড একসাথে আমার ন্যাশন ওয়াইড পরিকল্পনা করে ঢাকার উপরে ফোকাস করতে হবে। যতদিন না পর্যন্ত আমরা ওইটা না করতে পারছি, শুধুমাত্র ঢাকার ভিতরে চিন্তা করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি যদি দায়িত্ব পাই, আমার প্রথম কাজ হবে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে কনভিন্স করা যে ন্যাশন ওয়াইড আমাদের এই পলিসিটা, এই উদ্যোগটা নেওয়া দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঢাকায় আপনার যে জলাধারগুলো, আমাদের জল ব্যবস্থাপনাগুলো যেটা আছে, নদী, তারপরে জলাশয়, খাল, ড্রেনেজ, এই যে একেবারে আপনার মৌজা ম্যাপ অনুযায়ী এবং পরিকল্পনা অনুযায়ী যেভাবে সাজানো আছে সেটাকে নাম্বার 1 প্রায়োরিটি, এবং এটার সাথে আপনার প্রাণ প্রকৃতির সাথে, নেচারের সাথে সমন্বয় করে আমাদের পরিকল্পনাগুলো নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে বিভিন্ন এলাকাগুলো, কিছু এলাকা পরিকল্পিতভাবে হয়েছে, কিছু এলাকা অপরিকল্পিতভাবে হয়েছে, তো সেই এলাকাগুলো রিডেভেলপমেন্ট কীভাবে করা যায়, পুনর্উন্নয়ন, এটা সিঙ্গাপুরে হয়েছে বা আরও অন্যান্য শহরে হয়েছে। যে আমাদের ধানমন্ডি, গুলশান, বনানী কিছু এলাকা পরিকল্পিতভাবে হয়েছে, ওই এলাকাগুলো অন্য এলাকার থেকে অনেকটাই ভালো, যদিও ওই এলাকাগুলোতে অনেক প্রবলেম হয়েছে। অন্য এলাকাগুলোকে কিভাবে রিডেভেলপ করা যায়, এটার কৌশল কিন্তু, প্রস্তাবনা কিন্তু ডিটেল এরিয়া প্ল্যানে দেওয়া আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজুক এখনও কিন্তু এটার বাস্তবায়ন কাজ শুরু করতে পারে নাই। আমাদের একটা গবেষণায় বের হয়ে এসেছে ঢাকা শহরে 8 ধরনের মহল্লা আছে। একেবারেই গুলশান, বনানী, বাড়িধারার মতো মহল্লা আছে, পুরাতন ঢাকার মতো মহল্লা আছে, করাইলের মতো মহল্লা আছে, আবার কেরানীগঞ্জের মতো মহল্লাও আছে। তো এই যে 8 ধরনের মহল্লা আছে, 8 ধরনের মহল্লায় যদি আমরা পুনরুন্নয়ন বা রিডেভেলপমেন্টের জন্য 5টা করে প্রকল্প নিয়ে 40টা পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে পারি, যেখানে আপনার 5-10 জন, 8 জন, 10 জন, 15 জন ভূমির মালিক একসাথে একত্রিত হয়ে ওই এলাকার সমন্বিত উন্নয়ন করবে। পুরান ঢাকা নিয়ে তো এরকম একটি প্ল্যানিং দাঁড় করানো হয়েছিল, সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এইটা শুধুমাত্র সরকারি উদ্যোগে মুখ দেখেনি। এটা শুধুমাত্র সরকারি উদ্যোগে করলে হবে না, সরকারের বাইপাস করে অন্য কোনো উদ্যোগ নিলেও হবে না। কারণ হচ্ছে যে এই পুনরুন্নয়নে কিন্তু অনেক অর্থায়ন প্রয়োজন। সরকার এত অর্থায়ন কোথায় পাবেন বা কিভাবে দিবেন? জনগণের ট্যাক্সের টাকায় তো এই টোটাল উন্নয়ন করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এই জায়গাটায় আপনার ত্রিমুখী ইনভেস্টমেন্ট আসতে পারে, সরকারের একটা ইনভেস্টমেন্ট আসতে পারে, যারা জমির মালিক তাদের একটা ইনভেস্টমেন্ট আসতে পারে, আবার ঢাকা শহরে দেখবেন খুব চমৎকার কিছু রিয়েল এস্টেট কোম্পানি আছে। আমরা বিআইপির পক্ষ থেকে তাদের ব্যাপারে সতর্ক, কিন্তু আমাদের পেশাদার কিছু রিয়েল এস্টেট কোম্পানিও কিন্তু বাংলাদেশে আছে। তাহলে তারা, ভূমির মালিক এবং সরকার, এই 3 পক্ষ মিলে যদি ইনভেস্টমেন্ট করে, সরকারি ইনভেস্টমেন্ট কিন্তু কমে যায় তখন। এবং এই ধরনের মডেল আছে বাংলাদেশে, এখনও দুর্ভাগ্যজনকভাবে নাই, আমাদের আশেপাশের দেশগুলোতে আছে, উন্নত দেশগুলোতে আছেই। ওই মডেলই যদি আমরা পাইলট আকারে 8টা এলাকায় 30-40টা পাইলট করতে পারি, তখন কিন্তু জনগণের একটা আস্থা ফিরে আসবে। সরকারি প্রতিষ্ঠানের প্রতি কিন্তু সাধারণ জনগণের আস্থা নাই। তা যদি আমরা একটা ভালো উদাহরণ করতে পারতাম, আস্থা ফিরে আসতো, তখন কিন্তু শহরব্যাপী আমরা এই রিডেভেলপমেন্টের বিষয়টা ছড়িয়ে দিতে পারতাম। এবং এইটা হইতে হবে দীর্ঘমেয়াদী। এটা যে 1-2 বছর, 3 বছর, 5 বছরের ভিতরে মানে টোটাল শহর পরিবর্তন করে ফেলা সম্ভব হবে তা না, হয়তো পাইলট আকারে কয়েকটা করা যাবে, কিন্তু আমাদের ওই 2050 সাল, 60 সাল, 70 সালের ভিশন নিয়েই এই নগরায়নের বিষয়টা মানে চিন্তা করতে হবে। আপনি যে পুরো বাংলাদেশ ব্যাপী যেটা বলেছেন, এটা মানে খুবই ভালো প্ল্যানিং, কিন্তু আপনাদের কি এরকম কোনো গবেষণা আছে কিনা, যেমন ঢাকা শহর বা চিটাগং, খুলনা, রাজশাহী, বড় সিটিগুলো এবং সেই সাথে আমাদের উপকূলীয় যে শহরগুলো রয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে কোন শহরগুলোর প্রতি সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে? আর বাংলাদেশের ভেতরেই অভিবাসন, ধরুন চাকরি হোক, জলবায়ু হোক বা অন্য ক্ষেত্রে, এই অভিবাসনের ধারাটা কোন দিক থেকে কোন দিকে বেশি হতে পারে, এরকম কোনো ধারণা বা গবেষণা আপনাদের আছে কি? ধন্যবাদ। এইটা দেখবেন বাংলাদেশের যে জাতীয় পরিকল্পনা আছে কিছু, দেখবেন বাংলাদেশ ডেল্টা প্ল্যান করা হয়েছে, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান করা হয়েছে। এই প্ল্যানগুলোতেই কিন্তু এই ধরনের বিশ্লেষণ করা আছে যে
যে আমাদের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং দুর্যোগ বর্তমান এবং 2050 সালে কেমন হতে পারে এই অনুযায়ী কিন্তু আমাদের বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে আমাদের হাওড় অঞ্চলের বাস্তবতা একরকম, উত্তর অঞ্চলে যেখানে খরা প্রবণ সেখানে এক ধরনের বাস্তবতা, আমাদের উপকূলীয় অঞ্চলে বাস্তবতা একরকম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস্তবতা একরকম, আবার ঢাকা চট্টগ্রামের বাস্তবতা একরকম। প্রত্যেকটি শহরই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ। এবং ঢাকায় আমাদের সমস্যা হচ্ছে আমাদের জনঘনত্ব, জলাবদ্ধতা। আবার আপনি যদি খুলনার কথা চিন্তা করেন ওখানে লবণাক্ততা, ওখানে ঘূর্ণিঝড়। চট্টগ্রামের কথা যদি চিন্তা করেন ওখানে ভূমিধস, জলাবদ্ধতা। মানে এক একটা শহরের অবস্থানগত কারণে আপনার ওখানকার যে অভিঘাতগুলো ভিন্নতা আছে, কিন্তু আপনার দুর্যোগের তীব্রতা বলেন, ভোগান্তির তীব্রতা কিন্তু কম্পেয়ার করতে গেলে কম বেশি একই রকম হবে। তো সেই হিসেবে কোনটাকে আমি 1 নম্বরে বলবো, কোনটাকে আমি 2 নম্বরে বলবো সেভাবে না বলে আমি বলতে চাই টোটাল বাংলাদেশটাই ঝুঁকিপূর্ণ এবং আমাদের যে নগরায়ন হচ্ছে সেটাও ঝুঁকিপূর্ণ জায়গায় অপরিকল্পিতভাবে হওয়ার কারণে এই আমাদের যে অভিঘাতগুলো আসতেছে সেগুলো দুর্যোগে পরিণত হচ্ছে, জনভোগান্তি বাড়ছে। আমি এইভাবে বলতে চাই। সেক্ষেত্রে আমাদের মানে পুরো বাংলাদেশ নিয়েই চিন্তা করতে হবে এবং এই অভিবাসনটাও এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কোথাও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কোথা থেকে। অভিবাসনটা মূলত যেখানে ঝুঁকি বেশি, তাৎক্ষণিকভাবে আমাদের উপকূলবর্তী এলাকাতে আমাদের এই জলবায়ু পরিবর্তন কারণে ঝুঁকি বেশি হচ্ছে। আবার বড় বড় নদীর পাশে এই যে দেখেন মেঘনা এবং যমুনা অববাহিকায় যে নদী ভাঙন হয়, সেই এলাকাগুলো থেকেও কিন্তু আপনার মানুষজন বাস্তুচ্যুত হয়ে আশেপাশের এলাকা বা আলটিমেটলি একটা পর্যায়ে ঢাকা বা চট্টগ্রাম যেখানে আপনার এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে সেখানে চলে আসে। তো উপকূল এলাকা থেকে বেশি হয়, আবার বড় বড় নদীর পাশে যেসব জায়গায় নদী ভাঙন আছে সেসব এলাকা থেকে বেশি হয়। এবং এরা ইমিডিয়েটলি হচ্ছে আপনার আশেপাশে আত্মীয় স্বজন বা আশেপাশে যে শহরগুলো আছে সেখানে আশ্রয় নেয়, কিন্তু সেখানে কিন্তু বেশি দিন তারা থাকতে পারেন না। কারণ হচ্ছে যে আলটিমেটলি তাদের যে আয়ের জায়গাটা, এমপ্লয়মেন্ট বা লাইভলিহুড, এই জায়গাটা ঠিক করার জন্য আলটিমেটলি যেখানে চাকরি, যেখানে আয়ের সুযোগ আছে সেখানে চলে আসে। এবং ঢাকা শহরটা একটা ম্যাজিক শহর বলছি এ কারণে, আপনার যে মানুষটি যে ক্লাসেরই হোক না কেন সে ঢাকা শহরে আসলে 3 দিনের ভিতরে তার একটা চাকরি হয়ে যায়। চাকরি, এটাকে আমি একটু ম্যাজিক্যালি বলছি বলে মনে হতে পারে। সে নির্মাণ শ্রমিক হোক, বা সে রিক্সা চালাক বা সবজি বিক্রি করুক বা যে কোনো একটা কাজের সংস্থান কিন্তু এই শহরে হয়ে যায়। এই কারণে মানুষ বাস্তুচ্যুত হয়ে গেলে কোনো না কোনোভাবে ঢাকায় চলে আসে, বা এখানে গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে আরও অনেক আপনার আয়ের সুযোগ আছে, এখানে কিন্তু মানুষ চলে আসছে। এবং এই আশাটা আমাদের বাস্তবতা। মনে করেন যে নগরায়নটা তো বন্ধ করে রাখা যায় না, কোনো দেশই পারে নাই। অর্থনৈতিক উন্নয়ন যে দেশের হয় সেই দেশেরই নগরায়ন হয়, কিন্তু এই একটা এডিশনাল ডাইমেনশন আমাদের এখানে আছে। এটাকেও আমাদের যে কৌশল আছে নগরায়নের জন্য, আমরা যে কৌশল, জাতীয় কৌশল আমরা যখন ঠিক করব, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ওই কৌশলের একটা অন্যতম এজেন্ডা এটা থাকতে হবে যে আসলে আমার এই দুর্যোগটাও আমি বন্ধ করতে পারবো না, আমার হাতে সেই সুইচ নাই বা রিমোট কন্ট্রোল নাই যে আমার জলোচ্ছ্বাস হবে না বা সাইক্লোন হবে না বা আমার নদী ভাঙবে না, এটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তার মানে কেউ যদি বলে যে ঢাকা শহরে আর লোক আসতে দিব না, চলো গ্রামে ফিরে যাই, রং স্ট্র্যাটেজি। তার মানে আমার দেশে ভবিষ্যতেও নদী ভাঙবে, ভবিষ্যতেও জলোচ্ছ্বাস হবে, ভবিষ্যতেও লোকজন বাস্তুচ্যুত হবে, ভবিষ্যতেও লোকজন শহরমুখী হবে। এইটাকে কিভাবে পরিকল্পনার আওতায় নিয়ে এসে ফ্যাসিলিটেট করা যায় সেটাও আসলে কৌশল হওয়া উচিত। চলো গ্রামে ফিরে যাই, এটা কিন্তু মানে বাস্তবসম্মত। আমরা একটু যেহেতু নগর পরিকল্পনাবিদের সাথে আছি, নগর পরিকল্পনা নীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ বিষয়ে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের নগর পরিকল্পনা তো নগর পরিকল্পনাবিদরাই করেন, নাকি শেষ পর্যন্ত প্রকৌশল ও মানে প্রশাসনিক যে সিদ্ধান্ত সেটাই প্রাধান্য পায়? আরেকটু যুক্ত করে দেই যে রাজনীতিবিদরা তো একটা সরকার আসলে সে 5 বছরের চিন্তা করে, সে 5 বছর পরে আবার নির্বাচন হবে, কিন্তু পরিকল্পনাবিদদের তো 30 থেকে 50 বছর বা 100 বছর নিয়ে ভাবতে হয়। এই দুই যে বাস্তবতা, এটার সংঘাত কতটা? প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপটে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা অনুমোদন এবং পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় পরিকল্পনাবিদদের অংশগ্রহণের জায়গাটা কম। কারণ আমাদের দুর্ভাগ্যজনক বশত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই বিষয়টি যেভাবে সাজানো হয়েছিল সেই বাস্তবায়ন আজও হয় নাই, দুর্ভাগ্যজনকভাবে আমি বলছি। আপনি দেখবেন যে কোনো দেশের যদি উদাহরণ দেই, আমি অস্ট্রেলিয়ার
মালয়েশিয়া, ইভেন আমাদের আশেপাশের দেশের উদাহরণ যদি দেই, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াতে কি হয়? অস্ট্রেলিয়াতে আপনার পরিকল্পনা, নগরায়ন এবং পরিবেশ এই সবগুলো মিলে একটা মন্ত্রণালয়, এবং তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী সবগুলো মন্ত্রণালয়, সবগুলো বাস্তবায়নকারী সংস্থা, সবগুলো বেসরকারি প্রতিষ্ঠান ওই পরিকল্পনা মানতে বাধ্য, এবং পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনাবিদরা, এবং এই বাস্তবায়ন প্রক্রিয়ার যে স্টিয়ারিং রোল, সেই রোলটাও কিন্তু পরিকল্পনাবিদদের হাতে থাকে। একইভাবে মালয়েশিয়াতে যে প্ল্যান মালয়েশিয়া যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এই পরিকল্পনা প্রণয়ন এবং অনুমোদন করার যে কমিটি আছে সেটার প্রধান হচ্ছে আপনার ওই দেশের রাষ্ট্রপ্রধান, এবং এই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছে ওই দেশের প্রধান পরিকল্পনাবিদ। আপনি চিন্তা করে দেখেন, একটা কমিটি, যে কমিটির প্রধান হচ্ছে, যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কমিটির প্রধান, এবং সেই কমিটির মেম্বার সেক্রেটারি যে সচিবিক দায়িত্ব পালন করবেন একজন পরিকল্পনাবিদ। বাংলাদেশে এ ধরনের কোনো মেকানিজম নাই। যদি কখনো এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়, দেখবেন যে কোনো একজন প্রশাসনিক ক্যাডারের সচিব হচ্ছে সেই কমিটির মেম্বার সেক্রেটারি। এই জায়গাটাই হচ্ছে একটা ভুল প্রাতিষ্ঠানিক রূপরেখা আমাদের রয়েছে, দুর্ভাগ্যজনক বশত। আর আমি অন্য পেশাজীবী ভাইদেরকেও খুব বেশি দোষারোপ করতে চাই না। আপনি দেখবেন প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসাবিদ, তাদের সাথে আলোচনা করলে তারা বলবে যে তারা আমলাতন্ত্র এবং রাজনীতিবিদদের কারণে তারাও তাদের কাজটা করতে পারছেন না। এবং দুর্ভাগ্যজনক বশত আমার অন্য পেশাজীবীরাও ওনারা পরিকল্পনা কাজটি করে মনে করেন যে ওনারাই পারেন সব কিছু, এখানে পরিকল্পনাবিদদের প্রয়োজন নাই। এ ধরনের মনোভাব তারা কিন্তু এখন প্রকাশ্যে না বললেও মনে মনে তারা এটা পোষণ করেন। আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনার পরিকল্পনা প্রণয়ন হলো অনুমোদন প্রক্রিয়া, এবং এই অনুমোদনের পরে বাস্তবায়ন প্রক্রিয়া। এই পরিকল্পনা অনুমোদন এবং বাস্তবায়ন প্রক্রিয়াতে কোথাও কোনো পরিকল্পনাবিদ নাই। পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াটায় তাদের কিছু রোল আছে, পরামর্শক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, প্রণয়নের সাথে তারা কিছুটা ইনভলভ, কিন্তু এই পরিকল্পনা অনুমোদন এবং এই পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় বাংলাদেশের কোথাও কোনো পরিকল্পনাবিদ নাই। আমাদের উপজেলা পর্যায়ে আপনি জানবেন যে পরিকল্পনাবিদদের কোনো দপ্তর নাই, জেলা পর্যায়ে নাই, বিভাগীয় পর্যায়ে নাই। ঢাকাতে যে প্রকল্প মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা কমিশনে যে যাচাই বাছাই হওয়ার পরে একনেক পর্যন্ত যায়, এই জায়গায় কোথাও কিন্তু কোনো পরিকল্পনাবিদদের কোনো সংস্থান নাই। এটা মূল কারণ হচ্ছে অন্যান্য পেশাজীবীদের জন্য টেকনিক্যাল ক্যাডার থাকলেও, বিসিএস ক্যাডার থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত পরিকল্পনাবিদদের জন্য কোনো টেকনিক্যাল ক্যাডার নাই। না থাকার কারণে প্রশাসনের কোনো স্তরেই তাদের কাজ করার সুযোগ নাই। তার মানে যে কাজগুলো আসলে পরিকল্পনাবিদদের করার কথা, সে কাজগুলো অন্য কোনো আমলারাই করছে, যে কারণে এই জায়গায় আমরা সুফল পাচ্ছি না। আপনার পরের অংশ যেটা বললেন যে আসলে যে কোনো দেশ পরিচালিত হয় রাজনৈতিক নেতৃত্বের দ্বারা, এবং যেসব দেশে রাজনীতি প্রতিষ্ঠিত, গণতন্ত্র প্রতিষ্ঠিত, রাজনৈতিক নেতৃত্ব কিন্তু দীর্ঘমেয়াদী ভিশন নিয়েই কাজ করেন। যিনি প্রকৃত নেতা উনি কিন্তু দীর্ঘমেয়াদী ভিশন নিয়েই দেশের পলিটিক্যাল এজেন্ডা ঠিক করেন, এবং সেই পলিটিক্যাল এজেন্ডা কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের প্রথম কৌশলই হচ্ছে পরিকল্পনা। কিন্তু আমাদের দেশে হয় কি, মনে করেন যে আমাদের দেশে তো এক সরকার আর এক সরকারের কাজ করে না, আমি এই আলোচনা একটু পরে যাই। এখন দেখেন আমাদের বর্তমান সরকার একটা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছে। এই ম্যানিফেস্টো অনুযায়ী আমার তো ওই সারা দেশের পরিকল্পনা, 3 স্তরে পরিকল্পনা করতে হবে। সারা দেশের পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে পরিকল্পনা করে এই পরিকল্পনার ভিত্তি করে আপনার প্রকল্প নিতে হবে। কিন্তু এখন আমরা কি করছি, সেই ম্যানিফেস্টো অনুযায়ী খাপছাড়া বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। মাঝখানে যে আমাদের পরিকল্পনার জায়গাটা, এটা কিন্তু উপেক্ষিত থাকছে। এটা আমাদের একটা গ্যাপ, আমাদের প্রশাসনিক গ্যাপ, এবং আমাদের এই কাজের যে রাষ্ট্রযন্ত্র যেভাবে সাজানো আছে সেই সাজানোর জায়গাটা একটা বড় গ্যাপ আছে। উন্নত বিশ্বে যখন আপনার একজন রাজনৈতিক নেতৃত্ব ভিশন দিচ্ছে, সেই ভিশন অনুযায়ী বৈজ্ঞানিকভাবে আপনি যেটা বললেন, আমরা যেটা প্রক্ষেপণ বা মডেলিং করে, এখন তো অনেক ধরনের প্রযুক্তি এসেছে, সেই প্রযুক্তিগুলো ব্যবহার করে কিন্তু মডেলিং করা সম্ভব। ইকোনমিক মডেলিং, এই যে আমাদের 50 সাল নাগাদ আমাদের অর্থনীতি 8 ভাগ বাড়বে, এটা কিন্তু একটা ইকোনমিক মডেলিংয়ের মাধ্যমে করা হয়েছে। তাহলে এটার সাথে আমি ল্যান্ড ইউজারে কিন্তু মডেলিং সম্ভব। এবং আমরা যে ক্লাইমেট ফাইন্যান্স পাচ্ছি সেটাও তো আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। জি, এইটা আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না, আমি সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ হয়েছে, বাংলাদেশে কিছু ভালো কাজ হয়েছে, কিন্তু এইটা আরও অনেক কিছু করার সুযোগ আছে।
যেহেতু আমাদের টোটাল সিস্টেমটাই অপরিকল্পিতভাবে হচ্ছে, আমি নগর পরিকল্পনাবিদদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আপনার একই কথা অর্থনীতিবিদরা হয়তো ভিন্নভাবে বলতে পারে, কারণ প্রথম থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক পরিকল্পনাই হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে অর্থ বরাদ্দ দেয়। ওনাদের বক্তব্য হয়তো আলাদা হতে পারে, কিন্তু নগর পরিকল্পনাবিদদের পয়েন্ট অফ ভিউ থেকে যে পরিকল্পনা হচ্ছে এটা আসলে সঠিক পরিকল্পনা হচ্ছে না, এবং এই পরিকল্পনার প্রাতিষ্ঠানিকীকরণ নাই, প্রতিষ্ঠান নাই, এবং এ কারণে এটা বাস্তবায়ন হচ্ছে না আর কি। বাংলাদেশে তো একাডেমিকভাবে পরিকল্পনাবিদ তৈরি হচ্ছে, তারা দেশের বাইরে অনেক জায়গায় সুনামের সঙ্গে কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত মানে নিজের দেশেই ঠিকমতো কেন কাজ করতে পারছে না, এবং তারা কি আসলে শেষ পর্যন্ত দেশে থাকছে সবাই? আপনি জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে এখন 8টি পাবলিক বিশ্ববিদ্যালয় নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদ বের করছে। অতি সম্প্রতি আপনার MIST-তে শুরু হয়েছে, বাট 7টি বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি গ্রাজুয়েট বেরোচ্ছে, এবং আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের মেম্বার হয়। আপনি সঠিক, একটা বড় অংশ দেশের বাইরে চলে যায়। ঠিক এই মুহূর্তে ক্যানাডিয়ান একটা পাবলিক ইউনিভার্সিটি, বড় পাবলিক ইউনিভার্সিটির ট্রান্সপোর্টেশন ল্যাবের পরিচালক এবং ফুল প্রফেসর আমাদের একজন গ্রাজুয়েট, BIP-র একজন মেম্বার। তারপর অনেক বড় বড় শহরের প্রধান পরিকল্পনাবিদ হিসেবে সুইডেনে কর্মরত আছেন, ইংল্যান্ডে কর্মরত আছেন, আমেরিকাতে কর্মরত আছেন, অস্ট্রেলিয়াতে কর্মরত আছেন। আমাদের দেশের পরিকল্পনাবিদ তারা বিদেশে যেয়ে সেই প্রতিষ্ঠানের প্রধান পরিকল্পনাবিদ হয়েছেন, ফুল প্রফেসর হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, গবেষণার প্রতিষ্ঠানে কাজ করছেন, পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করছেন এবং ভালো আছেন। কিন্তু আমার দেশ, আমার রাষ্ট্র তার মেধাকে কাজে লাগাতে পারছে না। এখন যদি সরকার চায় তাদেরকে কাজে লাগাতে, কারণ আমাদের প্রত্যেকের সাথে যোগাযোগ আছে, আমাদের ইনস্টিটিউশনের মেম্বার, তারা প্রতিনিয়ত তারা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রদান করছেন, আমরা তাদের সাথে নিয়ে সভা, সেমিনার, ওয়ার্কশপ, কনফারেন্স করছি। সরকার যদি মনে করে বর্তমান বাংলাদেশের এই পরিকাঠামো সাজানোর জন্য আমরা যারা দেশে আছি এবং আমাদের সহপাঠী, সহকর্মী এবং আমাদের ইনস্টিটিউশনের মেম্বার যারা বিভিন্ন দেশে আছে, আমেরিকা, কানাডা, UK, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, মানে এইসব দেশে যারা অলরেডি প্রতিষ্ঠিত বিভিন্ন দপ্তরে কাজ করছেন, তাদেরকে নিয়ে এসে একসাথে আলাপ আলোচনা করে একটা কৌশল তৈরি করার আমরা করতে প্রস্তুত আছি। এটার জন্য সরকারের 1 টাকাও খরচ করা লাগবে না। আমরা ইনস্টিটিউশনের পক্ষ থেকে সরকারের সাথে দেশের কমিটমেন্ট, দেশকে উন্নত করার জন্য, পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আমরা এইটা কাজ করতে প্রস্তুত আছি। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তো প্রযুক্তিগত জায়গায় অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্যাটেলাইট প্রযুক্তি সব কিছুই এসেছে। এইগুলো আগামী 10 বছরে মানে নগর পরিকল্পনা কতটা বদলে যাবে প্রযুক্তির কল্যাণে? এটা দেখেন, নগর পরিকল্পনার ভিত্তি হচ্ছে ডেটাবেস। আমি যে সিদ্ধান্তই নেই ডেটার উপর ভিত্তি করে নিতে হয়। এই ডেটা কালেকশানের জায়গাটায়, ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গাটায় এবং ভবিষ্যৎ যে মডেলিং করে বের করতে হয় সেই জায়গাটায় যত প্রযুক্তি ব্যবহার করা যাবে আমার অ্যাকুরেসি তত বাড়বে। তো যত অ্যাকুরেসি তথ্য নিয়ে ভবিষ্যতের মডেলিং নিয়ে আমি সিদ্ধান্ত নিব, তত বেশি বাস্তবমুখী পরিকল্পনা হবে, এবং আমি দেখছি আগামী 10 বছরে অনেক পরিবর্তন হবে। যেমন আমি বলছিলাম যে অর্থনীতিকে প্রজেকশন করে বের করা হয়েছে, তাহলে আমরা দেশের ভূমি ব্যবহার পরিবর্তন কেমন হবে, আমি যে কয়েকটা ফিগার বললাম, কৃষি জমি, বনভূমি, তারপর হচ্ছে যে আমাদের জলাভূমি, এবং 8 ভাগ যদি আমি বলি আমাদের জমি আছে যেখানে আমরা নগরায়ন, শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো। এটাও কিন্তু আমরা ওই তথ্য প্রযুক্তি মডেলিং দিয়ে বের করে, অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পরিকল্পনার জায়গাটায় সিদ্ধান্ত নিতে পারবো। এটা ইতিমধ্যে বিভিন্ন দেশে হয়, আমাদের দেশেও কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান আছে, আমাদের মেম্বাররাই মানে এশিয়ার ভিতরে সবচেয়ে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে তথ্য কালেক্ট করে, জরিপের জন্য। হ্যাঁ, ভূমি জরিপ, শুধু ভূমি না, ভূমির উপরে যত ধরনের নির্মাণ হয়েছে, বা পানি প্রবাহ কোন দিকে যাচ্ছে, কৃষি, বনভূমি, সব কিছু মিলিয়ে কাজ কিন্তু কিছু কিছু হচ্ছে, কিন্তু তারা আসলে প্যাট্রোনাইজ হচ্ছে না। রাষ্ট্রীয় যে মেকানিজম, রাষ্ট্রযন্ত্র, তারা কিন্তু তাদেরকে আপনার পেছনে ফেলে, সামনে হচ্ছে অন্য পেশাজীবী, অন্যরা মূল নেতৃত্বে আছে আর কি। মানে রাষ্ট্রের যে মন্ত্রণালয় বা যারা এর সাথে সম্পৃক্ত থাকার কথা, তারা এই বিষয়টা বোঝে কিনা, এটা একটা বিষয়। আপনারা যেটা বুঝছেন সেটা তাদেরকে বোঝানোর জন্য কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? আচ্ছা, এখন দেখেন, আমরা তো রাষ্ট্রযন্ত্র মন্ত্রণালয় বলতে প্রথমত সচিবালয় যারা আছেন এবং মন্ত্রী হিসেবে যারা পরিচালনা করছেন,
মানে ওনারা চান না তা নয়, কিন্তু এই চাওয়াটা বাস্তবায়ন করার জন্য, অপারেশনালাইজ করার জন্য যে কাজগুলো করতে হবে, সেই কিছু কাজ আছে আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার করা। এইটা হচ্ছে যে সবচেয়ে কম অগ্রাধিকার। আর কিছু অজনপ্রিয় কাজ করতে হবে। এই বলিষ্ঠ নেতৃত্বে জায়গাটায় আমাদের কিছু কাজ না করলেই নয়। যেমনটি দেখেন, কিছুদিন আগে কোনো একজন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার একটা প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল। আমি ওনাকে বললাম যে, প্রতিমন্ত্রী মহোদয়, আপনি প্রতিদিন যাদের কাছ থেকে অ্যাডভাইস পাচ্ছেন, উনি হয় অ্যাডমিন ক্যাডারের কোনো ব্যক্তি অথবা প্রকৌশলী। এই দুই ধরনের ব্যক্তির বাইরে আপনি কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কোনো ব্যক্তির কোনো পরামর্শ পাচ্ছেন না। আপনার আশেপাশে কিন্তু আপনার কোনো নগর পরিকল্পনাবিদ নাই, কিন্তু আপনার মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব হচ্ছে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা। তা উনি এই কোশ্চেনের সরাসরি কোনো উত্তর দেন নাই, কারণ এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যে বলিষ্ঠ নেতৃত্ব এবং যে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন করা দরকার, সেটা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারোর পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। তা আমরা যখন আশাবাদী হয়েছিলাম, যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে ব্যাক করলেন, উনি এসেই বললেন আই হ্যাভ এ প্ল্যান, তখন আমরা কিন্তু খুবই উজ্জীবিত হয়েছিলাম, আশাবাদী হয়েছিলাম। তো ওনার পরিকল্পনা তো ম্যানিফেস্টো আকারে এসেছে। এখন এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে গেলে দেখেন, এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করেই তো উনি বলেছেন দেশকে বদলে দিবেন, মানে বাংলাদেশ প্রথম, বাংলাদেশকে বদলে দিবেন। কিন্তু বাংলাদেশকে যদি বদলে দিতে হয়, কিসের মাধ্যমে দিবেন? উনি তো একটা ভিশন দিয়েছেন, বাস্তবায়ন করবে কে? আমলাতন্ত্র এবং আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, তারাই তো মুখ্য ভূমিকা পালন করবে। সেই সাথে আপনার বেসরকারি খাত থেকে শুরু করে বাইরে যারা আছে তারাও সহযোগী হিসেবে কাজ করবে, কিন্তু মূল স্টিয়ারিং কাজটা তো তারা করবে। এখন আমি বলি, যে প্রতিষ্ঠান, মনে করেন যে প্রতিষ্ঠানগুলো, আমি শুধুমাত্র একটা দুইটা রাজুক বা সিটি কর্পোরেশনের কথা বলবো না, যে প্রতিষ্ঠানগুলোর কাজের মাধ্যমে 54-55 বছর পরে ঢাকা শহর পৃথিবীর ভিতরে সবচেয়ে দূষিত শহরের মর্যাদা পায়, সেই প্রতিষ্ঠানগুলো দিয়েই কি আপনি এই নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবেন না। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আপনার যে পরিকল্পনা, যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছেন, সেটা বাস্তবায়ন করতে গেলে সমান তালে আপনার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের কাজটাও করতে হবে। প্রতিষ্ঠান যদি একবার পুনর্গঠন করতে পারেন, আপনার মেয়াদ, তারপরের মেয়াদ, এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু জনসেবা দিয়ে যাবে এবং বছর পর বছর ধরে পরিবর্তন সম্ভব। সাধারণ মানুষ সেই বেনিফিটগুলো পেতে থাকবে। আমাদের যে পরিবর্তন হচ্ছে না, সেটা আজকেই মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশে আসলে এই সময়টাতে শুধুমাত্র তারেক রহমান সাহেবের এই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। যা যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলছে। যারা ঘুষ খেত এখন তারাই হয়তো লোক বদল হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়া চলছে। আমরা একদম আলোচনার শেষ দিকে চলে এসেছি। ছোট ছোট কয়েকটি প্রশ্নের উত্তর নিতে চাই, তারপর হয়তো শেষ প্রশ্নটি করব। ঢাকা বাঁচানো সম্ভব নাকি অনেক দেরি হয়ে গেছে? বাঁচানো সম্ভব, তবে সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে। জলবায়ু সবচেয়ে বড় হুমকি নাকি ব্যবস্থাপনার সংকট? হুমকি তো বটেই, ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এটা দুর্যোগে পরিণত হয়। বাংলাদেশ পরিকল্পনা বেশি, বাস্তবায়ন কম। পরিকল্পনাতেও, নগর পরিকল্পনাবিদের পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি, পরিকল্পনাতে অনেক গলদ আছে, বাস্তবায়ন প্রক্রিয়ায় আমাদের অনেক দুর্বলতা আছে। ডেল্টা প্ল্যান স্বপ্ন নাকি বাস্তবতা? বাস্তব ভিত্তিক একটা দর্শন, তবে এটা বাস্তবায়ন না করলে এটা সুফল পাওয়া যাবে না। জলাবদ্ধতা প্রাকৃতিক নাকি মনুষ্য সৃষ্ট? মনুষ্য সৃষ্ট। এআই সুযোগ নাকি নতুন বৈষম্য? সুযোগ, তবে এই প্রক্রিয়ায় আমাদের সবাইকে সম্পৃক্ত করে এটার যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজ নেওয়ার প্রাতিষ্ঠানিক রূপরেখা ঠিক করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ আশাবাদী নাকি সতর্ক? আমি অবশ্যই আশাবাদী, তবে সতর্কতার সাথে আশাবাদী। শেষ প্রশ্নটি করতে চাই, যদি আপনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প কোনটি হওয়া উচিত, যেটি এখন পর্যন্ত এই রাষ্ট্র শুরুই করেনি? বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পই বলেন বা সংস্কার বলেন, সেটা হচ্ছে এখন পর্যন্ত আলোচনায় আসে নাই, সেটা হচ্ছে আমাদের টোটাল দেশের পরিকল্পনার কাঠামো ঠিক করা। যে আমার যে সারা দেশের পরিকল্পনা কিভাবে হবে, অঞ্চলভিত্তিক এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা কাঠামো কোন প্রতিষ্ঠান করবে, কারা কীভাবে বাস্তবায়ন করবে, এই প্রক্রিয়াটা ঠিক করলে আপনার উন্নয়নের যে টার্গেট, সেই টার্গেট অ্যাচিভ করাও সম্ভব হবে, উন্নয়নের ফলাফল সাধারণ জনগণ পাবে এবং উন্নয়নটা টেকসই হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা, এবং এটা কিন্তু খুব বেশি ব্যয়বহুল না,
খুব অল্প টাকায় এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটার ফলাফল আগামী 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে আমরা সাধারণ মানুষ এটার বেনিফিট পেতে থাকবো। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প বলে আমি মনে করি। এবং আমি যদি দায়িত্ব পেতাম বা আমার যদি দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎকারের সুযোগ হয়, আমি এই বিষয়টি ব্যাখ্যা করে বলবো। নিশ্চয়ই আমাদের এই আলোচনা এই টেলিভিশনের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছবে এবং তারা নিশ্চয়ই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, যেখানে জলবায়ুর যে চ্যালেঞ্জগুলো রয়েছে বা আমাদের নগর পরিকল্পনার যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সত্যিকার একাডেমিক লোকজনকে নিয়েই সেই বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাবে তারা। তাহলেই নিশ্চয়ই প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান হয়তো বাস্তবায়ন হবে এবং পরবর্তী রাষ্ট্র কাঠামোতে যারা আসবেন তারাও নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্রের জন্য এই পরিকল্পনা মাফিক কাজ করবে। শুধু একাডেমিক না, একাডেমিক পেশাজীবী এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ শেখ মোহাম্মদ মেহেদী হাসান, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 দ্য হট সিট নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আবার আগামী পর্বে আগামী কোনো অতিথি থাকবে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।